আসসালামু আলাইকুম। আমার আজকের আলোচনার বিষয় এনসিপি, বৈষম্য বিরোধী আন্দোলনের সম্মুখ সারির নেতাদের দ্বারা গঠিত একটি দল, যাদের অনেকেই এই এনসিপিতে যোগদান করেন এবং এনসিপির দায়িত্বশীল পর্যায়ে তারা নেতৃত্ব দিচ্ছেন। সেই এনসিপি নিয়ে শহীদ ওসমান হাদির একটি বক্তব্য আছে, যেটা আমি আপনাদের সাথে আগে শুরুতে শেয়ার করি। এবার আসেন এনসিপির তিনটে অপরাধ। নাম্বার 1, সে জুলাইকে কুক্ষিগত করেছে। ঠিক 71-এ মুক্তিযুদ্ধ যেভাবে আওয়ামী লীগ কুক্ষিগত করেছে, এনসিপি জুলাইকে কুক্ষিগত করেছে। মুক্তিযুদ্ধ করেছে সবাই, আপামর, কৃষক, শ্রমিক, জনতা, জনযুদ্ধ। আওয়ামী লীগ এসে বললো আমি যুদ্ধের মালিক, সাথে দিল্লি সংবিধান লিখে দিল দিল্লি, এখানে আর একটা বাকশাল কায়েম করে এটা আওয়ামী লীগের গঠনতন্ত্র তারা বানাই ফেললো। জুলাইকে কুক্ষিগত তারা করেছে। এই জুলাইকে কুক্ষিগত করার কারণে তারা দ্বিতীয় যে কাজটা করেছে, অনেকেই তারা দুর্নীতিগ্রস্ত হয়েছে। দেখেন, আমাদের কলিজা ছিঁড়ে যায় এই কথাটা বলতে। আজ থেকে 10 মাস আগে যেই ছেলেটা দেখেছি সারা গায়ে আঘাতের চিহ্ন, জুলাইয়ের আন্দোলন করতে গিয়া, সেই সব ছেলে মেয়ে মাত্র 8-10 মাসের মধ্যে কিভাবে কোটি টাকার মালিক হইতে পারে, এই চিন্তা আমাদেরও ঘুম আসে না। হ্যাঁ, ওসমান হাদির বক্তব্যের সাথে আমি সম্পূর্ণরূপে একমত। এনসিপির সম্পর্কে ওসমান হাদি যা যা বলেছেন তার প্রত্যেকটা বিষয় এখন গিয়ে সত্যে প্রমাণিত হচ্ছে। এনসিপির আসলেই যেই অপরাধ হব, আমি বলবো যে এটা ভুল না, এটা একটা অপরাধ হয়েছে। তারা জুলাইটাকে কুক্ষিগত করেছে এবং নিজেদের মধ্যে পকেটে ঢুকাতে গিয়ে জুলাইয়ের যে স্পিরিটটা ছিল সেটাকে নষ্ট করে দিয়েছে। এনসিপিকে আমি জামাতের বি টিম মনে করি। এনসিপি যখন গঠিত হয় এবং এনসিপির যে সাধারণ সম্পাদক আক্তার হোসেন, তাকে দেখেই আমার মনে হয়েছিল যে এনসিপি আসলে নিজেদের কোনো আইডেন্টিটি হবে না, শেষ পর্যায়ে এটা জামাতের একটা বি টিম হয়ে থাকবে। এবং এনসিপিতে এই আক্তার হোসেনের মাধ্যমে যেই সংগঠনটি মানে আক্তার হোসেনের মাধ্যমে যতগুলো সদস্য নেওয়া হয়েছে এবং এনসিপির একটা বড় অংশ সাবেক শিবির এবং জামাতের মধ্যে একটি মাঝখানে একটি ডিস্টেন্স আছে, একটা সময়ের ব্যাপার আছে। সেটা হচ্ছে একটা পর্যায়ে শিবির যখন সে করার থেকে অযোগ্য হয়ে যায়, ছাত্রত্ব শেষ হয়ে যায়, এরপর থেকে জামাতে সরাসরি নেতা হওয়া পর্যন্ত তাদের মধ্যে একটা নির্দিষ্ট সময়, 10 বছর, 15 বছর, এরকম 12 বছর একটা সময় যায়। এই সময়টায় এই সাবেক শিবিরের যে নেতাকর্মী, তারা জামাতের সাথে কাজ করে এখন একটা পর্যায়ে গিয়ে তারা জামাত হয়ে ওঠে। তো এই সাবেক শিবিরের যে অংশটা, তারাই এখন মূলত এনসিপির সম্মুখ সারির। এনসিপির কিছু নেতৃত্ব বাদ দিয়ে বাকি পুরোটাই আসলে এনসিপির মধ্যে শিবির ঢুকে আছে, সাবেক শিবির। এনসিপিকে নিয়ে আলোচনা করতে গেলে আরও একটি বিষয় নিয়ে কথা বলতে হয়, সেটা হচ্ছে নীতি। রাজনৈতিক দল নিয়ে আলোচনা করতে গেলেই নীতি সম্পর্কিত যে বিষয়টা, সেটা সর্বপ্রথমে আসবে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে আসলে এনসিপির কি কোনো নীতি আছে? তারা তো নিজস্ব একটা আইডিওলজি থাকবে, তারা সেই আইডিওলজির উপর ভিত্তি করে তারা কার সাথে কম্প্রোমাইজ করবে, কার সাথে করবে না, সেটা এগিয়ে করবে। যেমন হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারির খুব শক্ত বক্তব্য আমি জামাতের বিপক্ষে পেয়েছি, অথচ এখন আপনারা জোট তো জামাতের সাথেই করলেন। দ্বিতীয়ত হচ্ছে এনসিপির নাহিদ ইসলামের কাছেও আমরা এই বক্তব্য শুনেছি যে 71 নিয়ে জামাতকে নিয়ে তিনি প্রশ্ন করেছেন। সেই এই প্রশ্ন করার পরেও আপনি জামাতের সাথে যত আসন বন্টনে গিয়ে একটি জোট করেছেন এবং বলছেন যে আপনাদের সাথে আইডিওলজির কোনো মিল নেই, কিন্তু শুধু আসন সমঝোতার কারণে আপনারা জামাতের সাথে গিয়েছেন। তাহলে মানে বিষয়টা আপনারা নিজেরাই স্পষ্ট করছেন যে আপনাদের আসলে কোনো নীতি নেই। এবং আরও একটি অকাট্য প্রমাণ, এনসিপির নীতিহীনতার আরেকটি অকাট্য প্রমাণ হচ্ছে আমরা যেটা জানতে পেরেছি, তারা দুই দলের সাথেই এই আসন বন্টন নিয়ে আলোচনা করেছেন। তো যেই বিএনপিকে নিয়ে আপনারা সকাল বিকাল সারাদিন হইচই করে যাচ্ছেন, দুর্নীতিবাজ এটা সেটা নানা রকম, তো এখন নতুন করে এসে তো আর বিএনপি সরকার গঠন করে নাই, দুর্নীতি করে নাই। তো এই সময়ের মধ্যে আপনারা দুর্নীতির নিয়ে বিএনপির দুর্নীতি নিয়ে কথা বললেন। তো তখনও তো বিএনপি দুর্নীতিবাদ ছিল, তো তখন তো বিএনপির সাথে আসন সমঝোতায় যাওয়ার যে আলোচনা আপনারা করেছেন সেটা তো সঠিক হয়নি। তো এটাতে আসলে বোঝা যায় যে আসলে যে এনসিপির তেমন কোনো নীতি নেই। তারা আসলে নীতি বাদ দিয়ে শুধুমাত্র স্বার্থের জন্যই তাদের নিজস্ব স্বার্থের জন্যই তারা রাজনীতি করে যাচ্ছেন। এনসিপি নিয়ে আমার পরবর্তী যে আলোচনা, সেটা হচ্ছে এনসিপিকে আমরা বিশ্বাস করব কিনা। এনসিপিকে আমি মনে করি আসলে এনসিপিকে বিশ্বাস করার জায়গা নেই। কারণ হচ্ছে এনসিপি যেই প্রথমত তাদের কোনো আইডিওলজি নেই। হ্যাঁ, তারা শুরু থেকে আসলে তাদের আইডিওলজি প্রকাশ করতে পারেনি। তারা কিভাবে দেশ চালাবে,
এখন পর্যন্ত যেটুকু আমরা পেয়েছি তারা আসলে মবের মাধ্যমে দেশ চালাতে চায়, তারা দেশে আইনের শাসন চায় না এবং দুর্নীতি মুক্ত বাংলাদেশ তারা গড়তে পারবে না, কারণ ইতিমধ্যে তাদের নিজেদের দুর্নীতি আমরা মিডিয়ার মাধ্যমেও বহুবার দেখেছি। দ্বিতীয়ত হচ্ছে কেন বিশ্বাস করব না, কারণ হচ্ছে তারা তো তাদের নিজেদের সহপাঠী যারা তাদের সাথে তাদের যে সহযোদ্ধা তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। কারণ এই আন্দোলনে, জুলাই আন্দোলনে সব থেকে মানে বড় গুরুত্বপূর্ণ একটি বিষয় পালন মানে ছিল যে মানুষের স্বতঃস্ফূর্ততা। এই মানুষের স্বতঃস্ফূর্ততা এই আন্দোলনকে সফল করতে সহযোগিতা করেছে এবং আমি বলবো এটাই ছিল প্রধান কারণ। এবং সেখানে অন্যতম বড় অংশ ছিল আমাদের মেয়েদের, নারীরা, স্টুডেন্ট যেসব ছাত্রীরা আছেন তারা, যেমন উল্লেখযোগ্য নাম ছিল উমামা ফাতেমা, নুসরাত তাবাসসুম ছিলেন, ফারজানা সিথি ছিলেন। আমরা এদেরকে দেখেছি এবং একটি মেয়ে, আমি তার নাম জানি না, হাইকোর্টের সামনে একটি দেখেছিলাম আমরা, তার সে পুলিশের গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। তো এই যেই আন্দোলনে এবং প্রচুর পরিমাণে ছাত্রদের মায়েরা এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন। তো এই আন্দোলনটা যেটা সফল হয়েছে, ফাঁসিবাদ বিরোধী আন্দোলনে, এখানে নারীদের অংশগ্রহণ ব্যাপকভাবে ছিল, প্রচণ্ড রকমভাবে তাদের স্বতঃস্ফূর্ততা ছিল। তো সেখানে আপনারা তো তাদের সাথে বিশ্বাসঘাতকতা করলেন, জামাতের সাথে যে আলোচনা করলেন সেখানে নারীদের উপস্থিতি ছিল না। তো তাদেরকে বাদ দিয়ে, তাদের তো নানা রকম গুরুত্বপূর্ণ পদেও তারা ছিলেন, তাদেরকে একদম বাদ দিয়ে জামাতের সাথে গোপনে গোপনে গিয়ে কথা বললেন শুধু ছেলেরা গিয়ে। তো এটা তো আসলে আপনাদের মধ্যে নারী বিদ্বেষী ভাব দেখা যাচ্ছে। আপনি তো তার সমান অধিকারে বিশ্বাস করছেন না, অপরদিকে আপনি তার বিশ্বাস ভঙ্গ করেছেন, তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। তো সেই জায়গা থেকে যারা আসলে নিজেদের সহপাঠীদের সাথে বিশ্বাসঘাতকতা করে তাদের উপর কতটুকু বিশ্বাস রাখা যায়, এটা আমার একটি প্রশ্ন এবং আমি বলবো দর্শকদেরকে নিজেকে প্রশ্ন করুন। এনসিপির সাথে, এনসিপি তার নারীদের সাথে কী ধরনের আচার আচরণ করেছেন তার একটি উদাহরণ দিতে গেলে আমি সামান্তা শারমিনের একটি টক শোতে তার যেই তিনি স্পষ্ট করেছেন তিনি কেন জামাতের সাথে এনসিপির এই জোটকে সমর্থন করেন না এবং কেন তিনি এই নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন না। সেখানে তিনি যে অভিযোগটি করেছেন যে প্রথমত জামাতের সাথে এনসিপির যে আলোচনা হয়েছে সেখানে নারীদের অংশগ্রহণ ছিল না, তাদেরকে বাদ দিয়েই ইয়ে হয়। তো একটা বিষয় এখানে তিনি আরও একটি প্রশ্ন তুলেছেন যে আপনি তো কিছু আইডিওলজি নিয়ে আমরা এই দলটা গঠন করেছি, তো সেই আইডিওলজির জায়গা বাদ দিয়ে আপনি তো জামাতের সাথে আলোচনা করতে পারেন না। এখানে তো ভোটাভুটির যে গণতান্ত্রিক প্রক্রিয়ার কথা বলে এনসিপি জামাতের সাথে জোট করলো, সেইটা নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। কারণ তার সামান্তা শারমিনের বক্তব্য অনুযায়ী আপনি যে নীতিগত বিষয় সেটা তো আমরা আগে থেকেই নির্ধারণ করে নিয়েছি, সেটা নিয়ে তো কম্প্রোমাইজের আসলে জায়গা নেই। আপনি নীতি বাদ দিয়ে নতুন করে তার সাথে কীভাবে আলোচনা করবেন, তো এইটা তার একটি অভিযোগ ছিল এবং আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর একটা লিঙ্ক আমি আপনাদেরকে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবং সেখানে সামান্তা শারমিন খুব গুরুতর অভিযোগ করেছেন যেটা আসলে এনসিপিতে নারীদেরকে কিভাবে ডোমিনেট করা হয়েছে এবং তাদেরকে কিভাবে অবমূল্যায়ন করা হয়েছে সেটার একটি যথেষ্ট পরিমাণে প্রমাণ বা আপনারা মতামত, একটা বিশ্লেষণ পেতে পারেন। তো আমি বলবো আপনারা সেই ভিডিওটা একটু দেখে নেবেন। এনসিপি নিয়ে আলোচনা করতে গেলে আরও একটি বিষয় নিয়ে আলোচনা করতে হয়, সেটা হচ্ছে নতুন রাজনীতি। আমরা ধারণা করেছিলাম এনসিপি আমাদের মধ্যে কিছু নতুন রাজনীতি নিয়ে আসবে, রাজনৈতিক শিষ্টাচার নতুন করে তৈরি হবে। তো সেটা তো আসলে দেখলামই না, বরঞ্চ হতাশ হলাম। বরঞ্চ যেটুকু রাজনৈতিক শিষ্টাচার ছিল যা এনসিপির মাধ্যমে সেটা আরও বেশি নষ্ট হচ্ছে। যেই পরিমাণে আসলে আমাদের মধ্যে এই নির্বাচনে যেহেতু ফ্যাসিবাদ বিরোধী শক্তি, আমরা সবাই মিলে ফ্যাসিবাদ থেকে মুক্তির আন্দোলনে সবাই মিলে অংশগ্রহণ করেছি, আমাদের মধ্যে একটা কিছু কিছু বিষয় আসলে জাতীয় ঐক্যের প্রয়োজন ছিল। যেমন হচ্ছে আমরা এই ভবিষ্যতে আর কখনো গণতন্ত্রকে নষ্ট হতে দিব না, এই জায়গাটাতে আমাদের একত্রিত হওয়ার খুব দরকার ছিল এবং কিছু শিষ্টাচার আমাদের মধ্যে ধরে রাখা দরকার ছিল। যেটুকু কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে এনসিপি যেইটুকু রাজনৈতিক শিষ্টাচার আগে প্র্যাকটিসে ছিল এনসিপির মাধ্যমে সেটিও নষ্ট হলো। আমি উদাহরণস্বরূপ বলবো যে নাসির পাটোয়ারি এবং মির্জা আব্বাস যেভাবে আসলে নাসির পাটোয়ারির প্রচারণা আমরা দেখতে পাচ্ছি। আমি এই প্রসঙ্গে একটি গল্প বলি। মানে মির্জা আব্বাস এবং নাসির পাটোয়ারির বিষয়টা হচ্ছে এরকম যে রাস্তা দিয়ে যখন হাতি হেঁটে যায় তখন রাস্তার মধ্যে কিছু মানে কুকুর ঘেউ ঘেউ করে।
তো না, হাতি সেখানে রিয়াকশন দেয় না। নাসির পাটোয়ারি এবং মির্জা আব্বাসের মানে নির্বাচনী প্রচারণা অনেকটা এরকম হয়ে গেছে যে নাসির পাটোয়ারি ঘেউ ঘেউ করে যাচ্ছেন, অপরদিকে মির্জা আব্বাস খুব একটা রিয়াকশন দিচ্ছেন না। তো এই যে রাজনৈতিক শিষ্টাচার আপনারা নষ্ট করছেন, এতে করে আসলে মানে দীর্ঘমেয়াদী দেশের জন্য প্রচণ্ড রকম ক্ষতি নিয়ে আসবে এবং আবারও সেই শেখ হাসিনার মতো রাজনীতি আপনারা চালিয়ে যাচ্ছেন, প্রতিহিংসার রাজনীতি, এবং প্রতিহিংসাকে প্রচণ্ড রকম আপনারা প্রমোট করছেন, যেটা থেকে আমি এনসিপির প্রত্যেকটা নেতা এবং কর্মীকে আহ্বান করব এইসব থেকে বের হয়ে আসার জন্য। এক রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে এবং প্রতিদ্বন্দ্বিতা আসলে আমাদের দেশের এই ফ্যাসিবাদ বিরোধী যে শক্তিদের মধ্যে এই প্রতিদ্বন্দ্বিতা আসলে মানাচ্ছে না। তো এনসিপির ভাইদেরকে আমি আহ্বান করব, আপনারা এই নোংরা রাজনীতি থেকে, প্রতিহিংসা রাজনীতি থেকে বের হয়ে আসবেন এবং আগামী বাংলাদেশ গড়তে সকলের স্বতঃস্ফূর্তভাবে একে ফ্যাসিবাদ বিরোধী শক্তি একত্রিত কাজ করবেন, সেই অঙ্গীকার নিয়ে যাতে আপনারা আগামী দিনগুলোতে রাজনীতি করেন, সেই আহ্বান আপনাদের প্রতি আমি রাখবো। এনসিপি নিয়ে আলোচনা করতে গেলে আমার আরও কিছু কিছু প্রশ্ন মাঝে মাঝে নিজের মধ্যে আসে। যেমন আপনারা মেয়েদেরকে যেভাবে, নারীদের সাথে, আপনাদের সহযোদ্ধাদের সাথে যেই বিশ্বাসঘাতকতা করলেন, তাতে করে আসলে কিভাবে আপনাদেরকে বিশ্বাস করা যায়, এটা নিয়ে একটা বড় প্রশ্ন আমার মধ্যে তৈরি হয়। মানে আপনাদের নারীদের ভোট লাগবে নির্বাচিত হতে, কিন্তু আপনারা কোনো নারীকে নমিনেশন দেবেন না কেন? সেটা জামাত চায় না। আপনার জামাতের আইডিওলজি তো আপনি ফলো করতে পারেন না, আপনার তো একটা নিজস্ব দল আছে, নিজস্ব আইডিওলজি আছে, সেটা নিয়ে আপনি রাজনীতি করবেন। সেই রাজনীতিই তো আপনি করেন, সেইটার স্বপ্নই তো আপনি আমাদেরকে দেখাচ্ছেন। আমাদেরকে এনসিপিতে যাওয়ার জন্য যেই মূলনীতি, আমরা তো আপনার মূলনীতি দেখেই আপনার প্রতি আগ্রহী হব। তো সেখানে দেখতে পেলাম যে আপনাদের আসলে কোনো মূলনীতি নেই এবং নারীদের বিষয়ে আপনাদের এই পর্যায়ের যে বিদ্বেষ থাকবে বা নারীদেরকে আপনারা এত দুর্বল মনে করবেন, এই জায়গাটাতে আসলে খুব বেশি আশাহত হয়েছি। এনসিপির কাছ থেকে আসলে এটা খুবই অবাক করা ছিল আমার জন্য। আমি একটু অবাকই হয়েছি যে এইভাবে তারা নারীদের সাথে তাদের নারী নেত্রীদের সাথে যে বিশ্বাসঘাতকতা করলো, তাতে আমি আসলেই খুব অবাক হয়েছি। তো এই বিষয়গুলোতে আমি বলতে গেলে আরও একটি বিষয় বলা লাগে, নারীদের ভোট আপনাদের প্রয়োজন, নারীদেরকে আপনাদের আন্দোলনে নারীদের প্রয়োজন, কিন্তু যখন সুবিধা নেওয়ার বিষয় আসবে তখন আসলে নারীদেরকে আপনারা ছেড়ে চলে যাবেন, এটা নিয়ে আসলেই খুব দুঃখজনক বিষয় বলে মনে হয়েছে। এনসিপি নিয়ে আলোচনা করতে গেলে আরও একটি বিষয় হচ্ছে আমরা তাদের উপর প্রত্যাশা কতটুকু রাখবো। তো আমি আসলে ব্যক্তিগতভাবে মনে করি এনসিপির উপর প্রত্যাশা রাখার কোনো জায়গা নেই, কারণ তাদের মধ্যে ছাত্র উপদেষ্টা, এর মধ্যে 3 জন আমরা ছাত্র উপদেষ্টা দেখেছি, তারা নিজ নিজ মন্ত্রণালয় কতটুকু কাজ করেছেন, কি করেছেন, বরঞ্চ তাদের বিরুদ্ধে তাদের সহকারীদের ব্যাপক দুর্নীতির আমরা খবর ইতিমধ্যে পেয়েছি, যেটা আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি। তো তাদের উপর আসলে খুব বেশি প্রত্যাশা রাখাটা আসলে যে জায়গাটা সেটা তারা ইতিমধ্যে নষ্ট করে দিয়েছে। তাদের উপর প্রত্যাশা রাখার আসলে কোনো জায়গা নেই এখন। পরিশেষে আমি এনসিপির প্রতি যে আহ্বান রাখবো সেটা হচ্ছে রাজনৈতিক শিষ্টাচার বজায় রেখে প্রতিদ্বন্দ্বিতামূলক রাজনীতি পরিহার করে প্রতিযোগিতার রাজনীতিতে তারা ফিরে আসবেন এবং আগামী দিনগুলোতে বাংলাদেশ পুনর্গঠনে তারা ঐক্যমতের ভিত্তিতে ফ্যাসিবাদ বিরোধী শক্তিরা সবাই একত্রিত থেকে কাজ করার জন্য দৃঢ়প্রত্যয়ী হবেন। নারী বিদ্বেষী যেই দলগুলোর সাথে তারা কাজ করছেন, সেই সকল জায়গা থেকে, নীতিগত জায়গা থেকে তারা নিজেদের মধ্যে কিছু পরিবর্তন আনবেন এবং আগামী দিনগুলোতে আমাদের যেই সহযোদ্ধারা নারীরা ছিল তাদেরকে তাদের প্রতি সম্মান রেখে এবং তাদের সাথে সমমর্যাদার রাজনীতিতে তারা ফিরে আসবেন। আগামী দিনগুলোতে তাদের প্রতি ভালো সুস্থ রাজনীতির আহ্বান রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ।